জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। এবার দায়িত্ব দিয়ে দেন না, এবার তো দিছিল জনগণ, আপনারা নিয়ে নিলেন। বাংলাদেশ জামাত ইসলামী আজকে একটি নতুন চমক দেখিয়েছে। একটি বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশের পরে একটি গণমিছিলের আয়োজন করেছে। যে বিস্ময়কর সফলতা, এই সফলতা দেখে নতুন করে কি আবার একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল না? এখানে কিন্তু তারা বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। তারা সেখানে কোনো জায়গায় পাত্তাই পাচ্ছে না, দাঁড়াতেই পারছে না। হঠাৎ করেই জামাত শিবির নতুনভাবে উজ্জীবিত এবং তাদের অনেকের মধ্যে খুশির বন্যা। তারা অনেকটা সেলিব্রেট করছে। দর্শক কি করছে? আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে জামাত ইসলামী তাদের নব উত্থানের সম্ভাবনা দেখছে, স্বপ্ন দেখছে। জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, অতীতের ফ্যাসিজমের চাইতে ভবিষ্যতের ফ্যাসিজম আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে এবং এটি অতীতের চাইতে আরো বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক হবে। তিনি আরো বলেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই দেশের নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। রাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে আমি জ্ঞান দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করবো, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? আমার ভাইয়ের রক্ত জড়ে তুমি বলো সংবিধানের কথা। কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? আজকে পাটোয়ারি এই সিস্টেম ভাঙতে চায়, পাটোয়ারিরা এই সিস্টেম ভাঙতে চায় বইলা তাদেরকেও কিন্তু যে কোনো সময় সরাই দিতে পারে। তারা সরাই দিবে, তাদেরকে আমরা চিনি না, তারা থাকে পর্দার আড়ালে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যার হাতে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, আর তিনি কিনা বর্ডার কিলিং এর নতুন ডেফিনেশনের মাধ্যমে বাংলাদেশিদেরকে ভারতের হাতে সীমান্তে যারা পাবে তাদেরকে হত্যা করার মতো একটা লাইসেন্স দিয়েছেন বলা চলে। আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি সংবিধান বিশেষজ্ঞ, তিনি সংবিধান নিয়ে পড়ে থাকেন, কিন্তু তার কাজ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। তার কাজ ছিল এদেশের 18 কোটি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এরকম ঘটনা যদি উন্নত দেশে ঘটতো তাহলে এরকম ঘটনা প্রকাশ হওয়ার পূর্বেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা প্রোগ্রামে অতর্কিতভাবে হামলা করে ছাত্র দলের নেতাকর্মীরা। এই হামলার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি জানান এবং তার সাথে সারা দেশব্যাপী যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তার বিরুদ্ধেও কথা বলতে শুরু করেছে সাধারণ জনগণ। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে জামাত ইসলামের কিছু সফলতা কেন্দ্রেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পুলিশ বড় বিপদে আছে, কোন দিকে যাবে? চারিদিকে অস্থির পরিবেশ। যেভাবে জয় বাংলা বলে স্লোগান বাইরেতেছে, এখন ওই স্লোগানের পিছনে দৌড়াবে নাকি আবার এদিকে যে খুন খারাপি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এদিকে যাবে? কোন দিকে যাবে? চারিদিকেই অপরাধ আর অপরাধ, কি একটা অস্থির অবস্থা। এর মধ্যে দেখেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আসি আরেক জ্বালায়। ও অদ্ভুত ঘটনা ঘটাইতেছে। 2-3 দিন আগে সীমান্তের কাছে যায় আঙুল তুইলা বলতেছে যে তোরা খুনি। ওই যে সীমান্ত হত্যা নিয়ে কথা বলছে, প্রতিবাদ করছে। এই কথাগুলা তো বলা উচিত ছিল যারা ওই যে বয়স্ক নেতা, যারা রাজনীতি করতে করতে ভাই বুড়া হয়ে গেছে, সিস্টেমের মধ্যে দিয়ে যারা চলতেছে, তাদেরই তো এই কথা বলা উচিত ছিল, কিন্তু তারা বলবে না। কারণ ওই তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে তো যাচ্ছে, ওই সিস্টেমের বাইরে তারা আসতে পারবে না। আর সিস্টেমের বাইরে যারা আসতে চাইবে তাদেরকে আবার দুনিয়াতে রাখা হয় না। হ্যাঁ, দুনিয়া থেকে বিদায় কইরা দেওয়া হয়। যেভাবে শহীদ ওসমান হাদিকে বিদায় করে দিছে পৃথিবী থেকে, ও তো সিস্টেমের বাইরে ছিল। গতানুগতিক যে রাজনীতির ধারায়, সে ধারায় ছিল না। তার কথাবার্তাগুলোর মধ্যেই তো আগুন ঝরে। স্পষ্ট ভাষায় মানুষকে বুঝাই দিছে পার্শ্ববর্তী দেশের যে আধিপত্য যেভাবে আমাদেরকে গ্রাস করছে। ওই যে চন্দ্র সূর্য গ্রহণ দেখছেন না, ওইভাবে গিলা খায়, চাঁদ সূর্যকে গিলা খায়, সূর্য আবার চাঁদকে গিলা খায়। ওই গিলা খাওয়াটা আমাদের কাছে ক্লিয়ার করে দিছে, আমরা বুঝতে পারছি। আর সবচেয়ে বেশি বুঝতে পারছে কারা? ওই যে যারা পর্দার আড়ালে থাকে। ওরা কখনো ক্যামেরার সামনে আসে না, ওদের ছবি দেখতে পাবেন না, ওদের মুখ দেখতে পাবেন না। ওরা আড়াল থেকেই সব কাজ করে। আমরা দেখেন না, কাকে ভোট দেবো, কাকে পাশ করামু, লাইন ধরতেছি, রোদের মধ্যে দাঁড়ায় ভোট দিতেছি। আর ওরা তখন বুঝছেন ওই হুইস্কি ঢালতে সিগারেটের ধোয়া উড়াইতে মুস্কি হাসতেছে। কারণ ওরা তো জানে তারা কাকে পাশ করাবে। এই সিস্টেমের মধ্যে দিয়েই তো যাচ্ছে। আর ওই সিস্টেম মাইনা যারা নিতে পারে তারাই কিন্তু ওই সংসদে যাইতে পারে। আর ওই সিস্টেম মানতে পারে নাই শহীদ ওসমান হাদি ওই সিস্টেম মানতে পারে নাই, কিন্তু তাকে রুখবে কি কইরা, তাকে আটকাইবে কি কইরা? মামলা দিয়া কি মামলা দিবে? হানি ট্র্যাপ করবে? সে সুযোগও তো নাই। কিভাবে তাকে আটকাবে? তাকে টাকা দিয়া কিনবে? সেটাও তো পারবে না, সে তো বিক্রি হবে না।
তার মানে কি এই লোক যদি, এই হাদি যদি সমস্ত সিস্টেম ভাঙ্গা এই সংসদে চইলা যায়, তাইলে তো বিরাট বিপদ, তাই না? যার জন্য তাকে সরাইয়া দিতে হয়েছে, পর্দার আড়াল থেকে হুকুম করছে সরাইয়া দাও, সরাইয়া দিছে। তার মানে কি জানেন, ওই পর্দার আড়ালের লোকগুলা ওরাই কিন্তু সবচেয়ে ক্ষমতাবান, তাদের শিকড় ভাই অনেক দূর পর্যন্ত। এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখেন কিভাবে বয়ান তৈরি করে এই টক শোতে আইসা, অথচ এই টক শোগুলোর মধ্যে কথা বলা উচিত ছিল কাদের নিয়ে জানেন? যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা তাদের মা বাপকে হারাইছে। এই পিলখানার হত্যাকাণ্ডে 57 জন অফিসারকে যে আমরা হারাইলাম, এই 57 জন অফিসারের পরিবার তো আছে, তাদের ছেলে মেয়ে আছে, ভাই ব্রাদার আছে, তাদেরকে এই টক শোতে আইনা কখনো কোনো কথা বলতে দেখছেন? দুই একটা ঘটনা হয়তো আছে, কিন্তু কেউ কি সিরিজ করছে? আমাদের এই চ্যানেলে সিরিজ চালাবো, যারা গুম হয়েছে, খুন হয়েছে, এদেরকে আমরা সামনে নিয়ে আসবো। অথবা ওই শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডটা হয়েছে, তাদের কাউকে কি দেখছেন এই টক শোতে আইনা কথা বলতে, প্রশ্ন করতে যে সে রাত্রে কি ঘটনা ঘটছিল? দুই একটা ঘটনা হয়তো আছে, দুই একটা ইন্টারভিউ দেখছেন, কিন্তু তারপরে হারায় গেছে। কারণ কি জানেন? এরা আবার কিরকম মানুষ? এরা হলো ওই যে মিসকিন, এরা ওই যে মানুষের কাছ থেকে চায়া চিন্তা খায়। ওই যে ফজলুর রহমান সাহেব কইতো না, এরা মিসকিন, এরা মানুষের কাছে চায়া চিন্তা খায়। এই দৃষ্টিভঙ্গি দিয়েই তো দেখে। এদের মাইরা ফালাইলে কি আসে যায়? এদেরকে আবার টক শোতে আইনা কথা বলতে হবে কেন? বলে নাই। গত 15-16 বছরে কি ঘটা গেছে এই দেশে সব আমরা ভুলে গেছি। আমরা কি মনে রাখছি? ডক্টর ইউনূসকে মনে রাখছি। ও দেশ বিক্রি কইরা থুয়ে গেছে, ওই সুদখোরটা দেশ বিক্রি কইরা ফেলাইছে। হ্যাঁ, আমেরিকার কাছে বাংলাদেশে বিক্রি কইরা ফেলাইছে, সেন্ট মার্টিন বিক্রি কইরা ফেলাইছে। ওই সুদখোর এখন পালায়া চলে গেছে, ওইখানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই বয়ানগুলাই কিন্তু টক শোতে দিতেছে। পুরা জুলাইকে বুঝছেন, ওই যে রাবার দিয়া মুছা ফেলায়, পেন্সিল দিয়া দেখে আমরা রাবার দিয়া মুছতাম না, এরকম জুলাইকে ধীরে ধীরে মুছা ফেলতেছে। এখন নতুন আলাপ কি? এই জয় বাংলা স্লোগান। হঠাৎ করে জয় বাংলা এবং মিছিল কেন? কারণ আছে। একটুখানি আপনি তাকান, আইন কানুনের দিকে তাকান। আইবি রহমান বাইর হয়ে গেল, শিরিন শারমিন বাইর হয়েছে, সাবেক চৌধুরী যে স্টাইলে বাইরেছে, ধরা পড়ার 24 ঘন্টার মধ্যে বাইরেছে। এরা হয়তো কেউ 4 মাস ছিল, কেউ 4 দিন ছিল, ওরাও বাইর হয়ে গেছে। ধীরে ধীরে সব বাইর হয়ে যাবে। এই বাইর হওয়া দেখেই কিন্তু যারা আওয়ামী লীগ করে, নেচারি আমি যদি আওয়ামী লীগ করতাম আমার মধ্যে তো জোশ চলে আইতো, কারণ আমাদের সবাই ছাড়া পাইতেছে। তার মানে আমরা আগামী নির্বাচনে, এই স্থানীয় নির্বাচনে আমরা যাইতেছি, সরকার সেই সুযোগ কইরা দিতেছে। এরকম তো বোঝা যায়, তাই না? সরকার সুযোগ কইরা দিতেছে, এইটাই তো সবাই বুঝতেছে। কেন এই কথা বলতেছি? দেখেন, আইবি রহমান মুক্তির পর, জেল থেকে বাইর হওয়ার পর, উনি কিন্তু মাননীয় আদালতকে থ্যাঙ্কস জানাইছে, ওনাকে ছাইরা দিছে। মানে মামলা চলতে থাকবে, উনি বাইর হয়ে গেছে। 12টা মামলা, এর মধ্যে 9টা মার্ডার কেস, ওই থেকে বাইর হয়ে গেছে। কিন্তু উনি আরেকটা ধন্যবাদ দিছে বর্তমান সরকারকে। বর্তমান সরকারকে ধন্যবাদ দেওয়ার পিছনে কারণ কি? সরকার কি আইন কানুন সব কিছু নিজের হাতে রাখছে? এই জন্য কি উনি সরকারকে ধন্যবাদ দিল? এবং উনি এইটাও প্রস্তাব দিছে যে অনেক মা বোন ওইখানে আটকা আছে জেলখানার মধ্যে, আমি দেখে আসছি, ওরা অনেক কষ্টেতে আছে, ওদের প্রতি একটু সদয় হন। সরকারকে বলতেছে, তার মানে সরকার চাইলেই বাইর করে দিতে পারে, সরকার চাইলেই আটকাইতে পারে। এইটাই তো প্রমাণ হইলো, তাই না? যেহেতু উনি সরকারকে ধন্যবাদ দিতেছে, এই ধন্যবাদে সরকার কতটুকু খুশি হইতেছে জানি না, কিন্তু মানুষ কিন্তু খুশি হইতে পারতেছে না। মানুষের ভিতরে প্রশ্ন, হায় হায়, সরকার কি সবকিছু নাড়াচাড়া করতেছে? যারা জেলে ঢুকতেছে এবং বাইর হইতেছে, সবকিছু কি সরকারের ইশারায়? এই আইন কানুন সবকিছু কি সরকারের ইশারায় চলে? না হলে এরা বাইর হয়ে কেন সরকারকে ধন্যবাদ দেয়? যুক্তিসঙ্গত কথা না? দেখেন ভাই ব্রাদার, একটা সত্য কথা তো মাইনা নিতে হবে। জুলাই যদি না হইতো তাহলে কিন্তু এই সরকার বর্তমানে সরকার হইতে পারতো না। এই যে নির্বাচনটা যে হয়েছে, হয়তো 18 মাস পরে হয়েছে তো, এই নির্বাচনের মধ্যে যারা ক্ষমতায় আসছে তাদের তো একটু ভাবা উচিত ছিল। জুলাইয়ের কারণেই তো আমরা সব কিছু পাইলাম, কিন্তু সেটা কি ভাবা হচ্ছে? নিশ্চয়ই না। আজকে পাটোয়ারির একটা মিটিং ছিল ভাই, আম খাওয়া নিয়ে একটা সভা করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির যে এই অনুষ্ঠানটা ছিল, এই সভাটা ছিল আম খাওয়া নিয়া, লেচু খাওয়া নিয়া। হ্যাঁ, দেশীয় ফল টল খাবে, এগুলা বিদেশে মানুষের কাছে জানাবে যে ভাই আমাদের দেশে দেখো কি সুন্দর আম হয়, কি সুন্দর লিচু হয়, এইটা নিয়ে ছিল। কিন্তু ওইখানে স্লোগান দিতে দিতে আইসা 2বার ভাঙচুর হয়েছে, 2বার। কারা ভাঙছে নিশ্চয়ই আপনারা জানেন, আমি আর মুখে নাম নিতে চাই না। 2 পক্ষেই ভাঙছে, নাম নিলেও অসুবিধা নাই। এখানে যুবদলও জড়িত, ছাত্রলীগও জড়িত, 2 পক্ষ থেকেই ভাঙচুর করা হয়েছে। ওইখানে দেখলাম পুলিশ যায়া আরেক পুলিশকে শাসাইতেছে, বকাঝকা করতেছে, ওপেন কেন এটা ভাঙচুর হইলো?
কেন ভাঙবেন? আপনারা বলছেন নির্বাচন হইলে গণতন্ত্র মুক্তি পাইবে, আপনারা তো সেটা প্রমাণও দিতেছেন। গণতন্ত্র তো এখন একেবারে মুক্ত, যার জন্য আওয়ামী লীগের মিছিল বের হইতেছে, জয় বাংলা স্লোগান দিতেছে। তার মানে দেশে গণতন্ত্র চলে আসছে নির্বাচনের মাধ্যমে। তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি কেন এই গণতন্ত্রের সুবিধাটা পাবে না? তারা তো জুলাই যোদ্ধা, তাদের জন্য আপনারা অনেক কিছু পাইছেন, তাদেরকে কেন এই সুযোগটা দিবেন না? এটা কি বার্তা চারিদিকে চলে গেল? এটা কি ঠিক বার্তা গেল? না, অবশ্যই না। এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা কখনো সিস্টেম মাইনা চলবে না। তো আপনাদের সেই আদিকালের যে রাজনীতি, সেটা তো মাইনা চলবে না। আমাদের দেশের ভাই রাজনীতি কি আপনারা একটু খেয়াল করে দেখেন, এই এমপি হওয়ার জন্য কোটি কোটি শত শত কোটি টাকা ব্যয় করে। তার মানে এটা একটা বাণিজ্যের মতো না? হ্যাঁ, আমি এত কোটি টাকা কেন খরচ করুম? নিশ্চয়ই আমি ওই টাকাটা তো আবার উঠাবো, আগামী নির্বাচনে তো আবার লাগবে, টাকা ছাড়া তো ভোট পাবো না, আমি এই টাকাটা খরচ করতেছি কেন? তার মানে এটা একটা ব্যবসার মতো। আর এই সংসদে যাওয়ার কথা কাদের ছিল, গেল কারা? এইখানে দেখেন ডজনে ডজনে ঋণ খেলাপি এমনও মানুষ আছে, নাম লিখতে জানে কিন্তু পেপার দেন পড়তে পারবে না, এমনও তো লোক চলে গেছে। এই সিস্টেমটাই তো ভাঙতে চাইছিল শহীদ ওসমান হাদি, যার জন্য তাকে সরাইয়া দেওয়া হয়েছে। আজকে পাটোয়ারি এই সিস্টেম ভাঙতে চায়, পাটোয়ারিরা এই সিস্টেম ভাঙতে চায় বইলা তাদেরকেও কিন্তু যে কোনো সময় সরাই দিতে পারে। কারা সরাই দিবে তাদেরকে আমরা চিনি না, তারা থাকে পর্দার আড়ালে। ওই যে একটু আগে বললাম, আমরা ভোট দেই, তারা সিদ্ধান্ত নেয় কাকে সরকার বানাবে, তাদের খেলা এটা। তারা যে কোনো উপায়ে হোক ওই সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে আসবে, হানি ট্র্যাপ কইরা হোক, টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো অ্যাঙ্গেলের চাপ সৃষ্টি কইরা আপনাকে হাতের মুঠায় নিয়ে আসবে এবং ওই সিস্টেমের মধ্যে ফেলা দিবে। এই যে স্থানীয় নির্বাচন হবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, যে যাই হোক না কেন, দেখবেন ওই চেয়ারম্যানের পাশেই আরেকটা বড় অফিস। কার অফিস? এমপি সাহেবের অফিস। এমপি সাহেব যদি এসে ওই চেয়ারম্যানের পাশে বসে, ওই চেয়ারম্যান কি আর কাজ করতে পারবে? ওই চেয়ারম্যানের কোনো হ্যাডম থাকবে? সবাই তো ভাই ওই এমপির কাছে যাবে। তার মানে একটা বিগ এমপি আইসা হয়ে গেল কি লোকাল চেয়ারম্যান, যাকে আমরা ভোট দিয়ে পাঠাইলাম নির্বাচন কইরা যে তুমি আইন পাস করবা এই সংসদে বৈশা, ওই আইসা বৈশা পড়লো ওই যে বড় চেয়ারম্যান হইয়া ছোট চেয়ারম্যানের উপরে। এখন তার কাজ কি? কোথায় রাস্তা হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় কি টাকা বরাদ্দ হবে, এইসব হিসাব নিকাশে বৈশা যাবে। কারণ তার তো এটা বাণিজ্য, সে তো বহু টাকা খরচ করছে এই নির্বাচনে। এইটাই তো সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়েই তো দেশ যাচ্ছে। এই সিস্টেমটা ভাঙার কথা ছিল, ডক্টর ইউনূস ভাঙার চেষ্টা করছে। ভাঙার জন্য সবাইকে নিয়ে 18 মাস বসছে, এর মধ্যে 9 মাস তো শুধু এই একটাই আলাপ হয়েছে কিভাবে সিস্টেম ভাঙা যায়, কিভাবে নতুন সংস্কার করে নতুন ভাবে এই দেশটাকে গড়া যায়। কিন্তু সব কিছুর গুড়ে বালি, হ্যাঁ গুড়ে বালি দিয়ে দিছি তো আমরা কিচ্ছু মানি নাই বইলাই কিন্তু আমরা ওই একই জায়গায় আছি। ওই 71-এ যেখানে ছিলাম ওইখানেই আছি। যেভাবে টকশোগুলোর মধ্যে দেখবেন ওই 71 নিয়ে আলোচনা হইতেছে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। আর না হইলে ডক্টর ইউনূস কিভাবে দেশ বেঁচে গেল, কিভাবে সেন্ট মার্টিনটা দিয়া গেল, ওই 16 বছরের সমস্ত ইতিহাস মুইছা দিয়া ডক্টর ইউনূসকে নিয়ে পয়রা আসি। আর পয়রা আসি কাদের নিয়ে? এনসিপি কে নিয়ে। এরাও শত শত কোটি টাকা মাইরা দিছে, কিন্তু প্রধানমন্ত্রীর একজন পিয়ন 400 কোটি টাকা মাইরা চলে গেল। এবং তৎকালীন শুনছেন না, একটা ছাত্রলীগের নেতা 200 কোটি টাকা পাচার করছে। একটা সামান্য ছাত্রলীগের নেতা মাঠ পর্যায়ে যদি 200 কোটি মাইরা দিতে পারে, বাড়ির পিয়ন যদি 400 কোটি মাইরা দিতে পারে, দেশের কত টাকা মাইরা চলে গেছে। গুম, খুন, রাহাজানি এবং এই পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই 36 দিন সব ভুলে যায়। টকশোর মধ্যে এখন আলাপ ওই একটাই, এনসিপি নাইলে জামাত, রাজাকার, আল বদর, 71, ওই হাবি জাবি, ওই আগের সিস্টেম। ওই 55 বছর যেভাবে ছিলাম ওইভাবেই আসি। কিন্তু আমাদের বর্তমান সরকার তো কথা দিছিল পরিবর্তন আসবে। ওনাদের 31 দফা দাবির মধ্যে তো সংস্কার ছিল, সবকিছু ছিল, কোনো কিছুই কেন মানা হচ্ছে না? তার মানে আমি বলতে চাচ্ছি কি জানেন, ওই যে পর্দার আড়ালে যারা আছে, যাদের ছবি তোলা যায় না, যারা ওই যে হুইস্কির সাথে সিগারেট টানে আর মুস্কি মুস্কি হাসে, আমরা রোদ্রের মধ্যে দাঁড়ায় ভোট দেই আর তারা সিদ্ধান্ত নেয় কে দেশ চালাবে, তারাই কি এখনো ওই সিস্টেমকে সার্কাসের মধ্যে ওই যে পুতুল খেলা দেখে না, ওই পুতুল খেলা খেলছে? সুতা বাইন্দা ওই পুতুল খেলা দেখাইতেছে পর্দার আড়ালে যারা আছে। আর আমরা যারা সামনে আছি, আমরা বেকুবের মতো নতুন একটা বাংলাদেশ দেখার স্বপ্নে বিভোর। সেই বাংলাদেশ কে আইনা দিবে, কারা আইনা দিবে? আরে আমরা কি চাইছিলাম, কেমন বাংলাদেশ দেখতে চাইছিলাম, আর কেমন বাংলাদেশ পাইলাম। এখন যে অস্থিরতা বাড়ছে ভাই, সামাল দেওয়া খুবই কঠিন হবে। চারিদিকে এই মুহূর্তে যেভাবে আওয়ামী লীগ চারিদিকে জায়গা উঠছে, এইটা সামাল দিবেন নাকি দেশের আইন কানুন এইসব সামাল দিবেন, না বিরোধী দলরা যেসব প্রতিবাদ করতেছে সেটা সামাল দিবেন? এইসব সামাল দিতে গিয়া দেশ কিভাবে চালাবেন, এটাই আমার বড় প্রশ্ন। বাংলাদেশ কবে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্তি পাবে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যার হাতে জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, আর তিনি কিনা বর্ডার কিলিং এর নতুন ডেফিনেশনের মাধ্যমে বাংলাদেশিদেরকে ভারতের হাতে সীমান্তে যারা পাবে তাদেরকে হত্যা করার মতো একটা লাইসেন্স দিয়েছেন বলা চলে।
ওনার কথা মতো এমন যে ভারতীয় সীমান্তে যে বাংলাদেশ থেকে পাওয়া যাবে তারা ইন্ডিয়া তাদেরকে কি করতে পারবে, হত্যা করতে পারবে। হতে পারে সে মাদক কোনো ধরনের অপরাধের সাথে জড়িত। এখন এমন যদি হয় কোনো বাংলাদেশিকে সেখানে পাওয়া গেল, ভারত কিন্তু বলতেই পারবে, অভিযোগ উত্থাপন করতেই পারবে যে সে চোরার কারবারি অথবা গরু চোর অথবা মাদকের সাথে জড়িত, সো আমি তাকে হত্যা করেছি। বিষয়টা কি এরকম হওয়ার কথা ছিল? যদি তাই হতো, ফেলানি কিসের কোন অপরাধের সাথে জড়িত ছিল, অনুপ্রবেশকারী অথবা হচ্ছে কি হিসাবে, মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যদি কোনো বাংলাদেশি সেখানে ভারতীয় সীমান্তে তাদের অংশের মধ্যে যদি পাওয়াই যায় কোনো ধরনের অপরাধের সাথে জড়িতই হয়, তাকে মেরে ফেলতে হবে, কিলিং করতে হবে। আইন নাই, আদালত নাই, কোনো কিছুই কি নাই? তো সেই সব ব্যাপারে কথা না বলে উনি যেভাবে ঢালাওভাবে বর্ডার কিলিংয়ের লাইসেন্স দিয়ে দিলেন ইন্ডিয়াকে, এই বিষয়টা জাতি হিসেবে আমাদের জন্য কতটা লজ্জার। শুধু কি তাই, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংবাদ সম্মেলনে এই বর্ডার কিলিংয়ের ডেফিনেশনটা দিচ্ছিলেন, ওনার হাসিটা এত, মানে কি বলবো, হাসিটা এত জঘন্য ছিল যে আসলে বলার মতো। হঠাৎ করেই জামাত শিবির নতুনভাবে উজ্জীবিত এবং তাদের অনেকের মধ্যে খুশির বন্যা। তারা অনেকটা সেলিব্রেট করছে। দর্শক কি করছে? আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে জামাত ইসলামী তাদের নব উত্থানের সম্ভাবনা দেখছে, স্বপ্ন দেখছে। এই আলোচনাটা বুঝতে হলে আগে বাংলাদেশের রাজনীতির একটা বেসিক বুঝতে হবে, যেটা অলরেডি আপনারা অনেকে বুঝে গেছেন এবং আপনারা অনেকে বিশ্বাস করেন, যে বাংলাদেশের রাজনীতিতে জনগণ ভোট দিলেই ক্ষমতা আসা যায় না। ক্ষমতা আসতে হলে আরো অনেক মেকানিজম আছে। ডিপ স্টেটকে ম্যানেজ করতে হয়। এবার তো বুঝেছেন, যেমন এবার জনগণ জামাত ইসলামীকে ভোট দিয়েছিল, বা ডিপ স্টেট জামাত ইসলামীকে ক্ষমতা আসতে দেয়নি। আর বাংলাদেশে ডিপ স্টেট আবার প্রভাবিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মাধ্যমে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।